আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি এখানে কেন? নিকুঞ্জ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বুঝতে পারছো না কেন এসেছি, নাকি বুঝতে চাইছো না? নবনীতা দমে গেল। দমে যাওয়া কণ্ঠে বলল, আমি ফিরে যাব না, আর আপনি ফিরে যান। কেন ফিরবে না? নিকুঞ্জ বুড়ো কুচকে বলল। নবনীতা অশ্রুসিক্ত নয়নে নিকুঞ্জের দিকে তাকালো। গম্ভীর মানবটি এখনো তার দিকে তাকিয়ে আছে। যদি জানেন আমি অনেক বড় অপরাধ করেছি, তখন কি মেনে নিতে পারবেন আমায়? কি অপরাধ করেছো? নিকুঞ্জ শান্ত স্বরে জানতে চাইল। আমি বলতে পারবো না, আপনি চলে যান। আমি আপনাদের থেকে দূরে যেতে চাই। অপরাধ করেছো, শাস্তি না পেয়েই চলে যাবে? আপনি আমায় শাস্তি দেবেন? অপরাধীদের তো শাস্তি হয়, তুমি জানো না? পরিচয় গোপন করে প্রতিশোধ নিতে বাড়িতে থাকা, এটাও তো অপরাধ। মানে? তোমার নাম রাত্রি আভা, ঠিক বলেছি না? নিকুঞ্জের মুখে নিজের মায়ের দেয়া নাম শুনে চমকালো নবনীতা। অবাক তার রেশ ছাড়িয়ে গেছে তার। তুমি আমার রজনী ফুপির মেয়ে, আমার ফুপাতো বোন হও। এতদিন পরিচয় গোপন করেছিলে আমাদের বাড়িতে, তার কারণ প্রতিশোধ। মার চাচাকে মেরে তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে তো নবনীতা, না রাত্রি আভা? নবনীতা ঢোক গিলল ভয়ে। তার মানে নিকুঞ্জ জেনে গেছে। তাহলে কি তাকে ঘৃণা করবে, তাকে ভুল বুঝবে? অপরাধবোধে বিদ্ধ হলো সে। গাল বেয়ে পড়ছে নোনা পানি। রাত্রি, জানো আমার অনেক বড় ভুল হয়েছে। ভুলটা কি জানো? তোমায় ভালোবাসা। আমি ভেবেছিলাম বিয়ে পরিস্থিতির চাপে হয়েছে, কিন্তু সংসার দুজনের মনের মিলে হবে। অথচ দেখো আমি কত বোকা। তুমি কি সাও জানতেই চাইনি। তার আগেই তোমাকে নিয়ে কত শত স্বপ্ন দেখেছি। দুজনে সংসার করব, আনন্দে থাকবো, পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকবো, আমাদের সন্তান আসবে, তাকে বড় করব, আরো কত কি। সত্যি বলি, আমি তোমায় অনেক ভালোবাসি, কিন্তু তুমি বুঝলে না। প্রতিশোধের আগুনে এতটাই জ্বলেছ যে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করনি। নিকুঞ্জের কথার গভীরতায় যেন বেদনায় সিক্ত হলো নবনীতা। নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। হাসপাতালে সেই কক্ষটি যেন গুমট বর্ণ ধারণ করেছে। নিকুঞ্জের মনে কি চলছে নবনীতা বুঝতে পারছে না। মানুষটি এত রহস্যময় কেন? নবনীতা অশ্রুসিক্ত নয়নে তার উকিল সাহেবকে দেখছে। মানুষটি আসলেই অসম্ভব ভালো। এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি, কিন্তু তারও তো কোনো উপায় ছিল না। মানুষটি তার কর্মের জন্য কষ্ট পাচ্ছে, তা নিজ চক্ষুতে দেখছে। নবনীতা হাত দিয়ে চোখের অশ্রু মুছে বলল, আমি প্রথম থেকেই চাইনি আপনার সাথে জড়িয়ে যেতে। চেয়েছিলাম মা বাবা আর দাদির মৃত্যুর প্রতিশোধ নিয়ে দূরে কোথাও চলে যাব, আর ফিরে আসবো না। আমার হাতে অনেক সুযোগ ছিল তাদের ওই বাড়িতে আপনার মা আর চাচাকে মেরে ফেলার, কিন্তু মারিনি। কারণ নবনীতা একটু থামলো। তার গলা কাঁপছে, কেমন যেন হাসফাস লাগছে। ঠোঁট ভিজিয়ে আবারও বলতে লাগলো, কারণটা আপনি। আপনার সাথে আরো কিছুটা সময় কাটাতে চেয়েছি, আপনাকে পাশে পেতে চেয়েছি। আপনার আগলে রাখা, যত্ন করা আমার ভীষণ প্রিয়। জানেন, আপনাকে লুকিয়ে চুরিয়ে কত শতবার দেখেছি, তার ঠিক নেই। আর আপনি যখন ওই জিনাত আপার সাথে কথা বলতেন, আমার সহ্য হতো না, হিংসা হতো অনেক। আবার রাগ অভিমান এসে ঘিরে ধরতো আমায়। আমিও মন খারাপ করে থাকতাম। আপনি মন খারাপের কারণ জানতে চাইলেও বলতাম না, তবু আপনি বুঝে যেতেন আমার রাগ অভিমানের কারণ। নিকুঞ্জ তাচ্ছিলের হাসি হেসে বলল, রাগ অভিমান কেন করতে? মানুষ যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে এমন হয়? তুমি তো আমায় ভালোবাসোনি। নবনীতা আনমনে উত্তর দিল, আপনাকে ভালোবাসি বলেই তো আপনাদের মাতোয়ারা হয়েছি। আপনার ঘৃণায় সিক্ত হব জেনেও ওই ঘৃণাকে আপন করে নিয়ে বাঁচতে চেয়েছি। নিকুঞ্জ এই কথায় যেন থমকে গেল। থমকে যাওয়া অবস্থায় সামনে থাকা রমণীকে দেখল সে। কেমন যেন উদাসীনতা তার মাঝে। এতটা উদাসীন কেন? আপনি এখনো এতটা শান্ত আছেন কেন? আমি অপরাধী জেনেও চুপ থাকা মানায় না আপনার। নবনীতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সময়ের অপেক্ষা করো। শুনবেন আমি আপনার মা আর চাচাকে কিভাবে আঘাত করেছি? এই হাতে ছুরি নিয়ে আঘাত করেছি। আমি সত্যি নিষ্ঠুর। আপনি তো আমায় নিষ্ঠুর বলেছিলেন, আজ আমি প্রমাণ করে দিয়েছি আমি খুন করেছি। ওদেরকে শাস্তি দিয়েছি। ওরা আমার মা বাবা আর দাদিকে না মারলে তো আমি ওদের মারতাম না, খুব খুনিও হতাম না। আপনার সাথে সুখে দুঃখে কাটিয়ে দিতাম সারা জীবন।
আমার সাথে এমন কেন হলো বলুন না। আমি প্রতিশোধের মত্ত হয়ে আপনাকে হারালাম। আমাকে আপনি আর ভালোবাসবেন না, সবাই ঘৃণা করবে আমায়। আমি বাঁচতে চাই না, আর আমি মরে যেতে চাই। নবনীতা উদ্ভ্রান্তের ন্যায় দুহাতে চুল টেনে বিলাপ করতে লাগলো। নিকুঞ্জ হঠাৎ নবনীতার এহনো কাণ্ডে বাকরুদ্ধ হয়ে গেল। এখনই ভালোভাবে কথা বললো আবার কি হলো? সে আর সহ্য করতে না পেরে নবনীতার কাছে ছুটে গিয়ে বক্ষে আগলে নিল। সযত্নে মাথা নেড়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলো। নবনীতা এখনো বিলাপ বকছে আর কেঁদেই চলেছে। আপনি আমায় ঘৃণা করবেন তাই না? আমি তো খারাপ হয়ে গেছি। তুমি দুনিয়ার কাছে খারাপ হলেও আমার কাছে কখনো খারাপ হবে না। তুমি সেই আগের মতোই আমার শ্যামাঙ্গিনী হয়ে এই বক্ষের মাঝে রাজ করবে। জমিদার বাড়িতে খবর এসেছে নবনীতাকে নিয়ে নিকুঞ্জ আসছে। এর জন্যই অন্দরমহলে বাড়ির মানুষ ভিড় জমিয়েছে। আজম রেহমানি ব্যবসার কাজ হতে ফিরছে সকালে। বাড়িতে এসে সীমা বেগম আর আহাদ রেহমানি দেখা না পেয়ে চিন্তিত হয়ে আছেন। কোথায় উদাও হলো দুজন? আজম রেহমানি নিজের কক্ষে বসে ভাবছিলেন। এর মাঝে মায়া এসে বলল, বড় বাবা, নিকুঞ্জ ভাই তোমায় নিচে যেতে বলেছে। আজম রেহমানির কথা শুনে ভুরু কুঁচকে গেল। যে ছেলে তার সাথে কথা বলে না আজ হঠাৎ ডাকছে কেন? আমায় ডাকছে কেন? নবনীতাকে নিয়ে আসছে এটা বলেছে, আর বাড়ির সবাইকে অন্দরমহলে উপস্থিত থাকতে বলেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা। আজম রেহমানি আলমারি হতে সাদা পাঞ্জাবি পরে অন্দরমহলের দিকে যেতে লাগলো। রাবেয়া বেগম, অরুণা, নিশুতি, নয়না, আশা বেগম, আসিফ, মায়া, নাজিম সকলেই আগে উপস্থিত হয়েছে। নিকুঞ্জ নবনীতাকে দুহাত ধরে আগলে অন্দরমহলে প্রবেশ করলো। তার মুখ থমথমে, চোখ লাল টকটকে হয়ে আছে। নবনীতা ধীর পায়ে এগোতে এগোতে সামনে তাকিয়ে সবাইকে দেখলো। সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। নবনীতা নিকুঞ্জের হাত ছাড়িয়ে মাকে জড়িয়ে ধরলো। আশা বেগমও মেয়েকে আগলে নিল। তুই কই গেছিলি? এই কাম কেউ করে? স্বামী সংসার রাইখা কেউ চইলা যায়? আশা বেগম অশ্রুপাত করতে করতে বলল। নবনীতা চুপটি করে মায়ের বুকে পড়ে রইল, উত্তর করল না। তার মস্তিষ্কে চলছে অন্য কিছু। এর মাঝেই বাড়ির বাহিরে হট্টগোল শোনা গেল। কিছু সংখ্যক মানুষ অন্দরমহলে ভেতরে ঢুকছে। তাই দেখে অন্দরমহলের সকলে নবনীতা থেকে চোখ সরিয়ে সামনে আসা মানুষদের দিকে তাকালো। দেখলো কয়েকজন পুলিশ আসছে। তাদের পিছু পিছু কয়েকজন লাশের খাটিয়া নিয়ে প্রবেশ করছে অন্দরমহলে। জমিদার বাড়ির প্রতিটা সদস্য অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছেন না। আর কার লাশ এটা? কেনই বা এনেছে? এর মাঝেই প্রবেশ করলো নায়েব। তার মুখ শুকনো। রায়হান গলা ছেড়ে বলল, লাশ কোথায় রাখবো? অন্দরমহলের মাঝখানে রাখুন। নিকুঞ্জ উত্তর দিল। ঠিক আছে। কয়েকজন পুলিশ সদস্য মিলে লাশটা রাখলো। আজম রেহমানি গম্ভীর কণ্ঠে বললে, লাশ কার? রায়হান বুঝলো বাড়ির সদস্যরা জানে না, তাই বলল, আপনার স্ত্রী সীমা রেহমানের লাশ। আজ বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। এই কথা শুনে আজম রেহমানি পড়ে যেতে নিলেই নাজিম ধরে নেয়। তার জন্য সব অন্ধকার লাগছে। প্রাণপ্রিয় স্ত্রীর শোকে পাগল পাগল লাগছে। এসব কি বলছেন রায়হান সাহেব? নাজিম অবাক হয়ে বলল, সত্যি বলছি। রাবেয়া বেগম বড় ছেলের বউয়ের মৃত্যুর কথা শুনে মেঝেতে স্তব্ধ হয়ে বসে পড়ল। সবকিছু এলোমেলো লাগছে। মায়া দাদিকে এমন অবস্থায় দেখে ভয় পেয়েছে। সে গিয়ে দাদিকে আঁকড়ে ধরল। নিশুতে ভয়ে আছে। সে বারবার ঢোকিলছে। মনে পড়ছে সেই ভয়ঙ্কর রাতের কথা। আশা বেগমের খারাপ লাগছে। নবনীতার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে তখনও মাকে জড়িয়ে আছে। নিকুঞ্জ দূরে দাঁড়িয়ে মায়ের খাটিয়ার দিকে তাকিয়ে আছে। চুপচাপ থাকলেও তার ভেতরে বয়ে যাচ্ছে ঝড়। ছোটবেলা থেকে কত আদর যত্ন করে বড় করেছে, আগলে রেখেছে। সেই মা আজ নেই, হারিয়ে গেছে এই জগৎ থেকে। বুকের মাঝে কষ্টগুলো দলা পাকিয়ে আসছে। চোখও জ্বালা করছে তার। অপরাধী হলেও সে তো তার মা। একজন সন্তানের কাছে মা কি তা যার না থাকে সে বোঝে। একজন সুস্থ মানুষ কিভাবে মারা যেতে পারে? আজম রেহমানি ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি বলছি। বলতে বলতে প্রবেশ করলো অরূপ। সবাই তাকালো অরূপের দিকে। তাদের জানার উৎকণ্ঠা বেশি। অরূপ প্রথম থেকে নবনীতাকে কেন্দ্র করে সকল ঘটনা খুলে বলল। তারপর তিনজনের ব্যবসা কি বলল। সকলের অগোচরে থাকা সত্যিগুলো পেশ করলো সকলের সামনে। এসব কথা জানতে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতে সকলে বাকরুদ্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতেই পারছে না। স্বাভাবিক শুধু নিকুঞ্জ আর নাজিম। আজম রেহমানের সত্যি সকলের সামনে আসলেও তিনি বিচলিত নন। ধীর কণ্ঠে বললেন, আমার স্ত্রীকে কে মেরেছে? সময় হলে জানতে পারবেন। অরূপ বলল, আমি জানতে চাই এখনই কে মেরেছে। আমি তাকে মেরে ফেলবো। আজম রেহমানির দাঁতে দাঁত চেপে বললেন, সেই সুযোগ তো আপনি পাবেন না, কারণ ইউ আর আন্ডার অ্যারেস্ট। অরূপ হ্যান্ডকাপ বের করে বলল,
এসব কি কইতাছো? আমার পোলারা আর সীমা ভালা এসব করেই নাই। মিসা কেন কইতাছো তুমি? রাবেয়া বেগম কান্না করতে করতে বললেন। সব সত্যি। অরূপ বলল। রায়হান অরূপের থেকে হ্যান্ডকাপ নিয়ে আজম রেহমানিকে পরিয়ে দিলেন। আজম রেহমানি তবুও চুপ করে আছেন। দাদু ভাই, কিছু কও না কেন তোমরা? তোমার বাপের তো নিয়া যাইতাছে। রাবেয়া বেগম কান্নারত কণ্ঠে বললেন। পুলিশের কাজে বাধা দিতে নেই দাদি। নিকুঞ্জ নিশ্চল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল। আজম রেহমানি অসহায়ের মতো পরিবারের সদস্যদের ভঙ্গুর হয়ে যেতে দেখছেন। খারাপ লাগছে তার। রায়হান আজম রেহমানিকে নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। নাইফ আর নিকুঞ্জ অনুভূতিহীন তাকিয়ে আছে বাবার যাওয়ার দিকে। নবনীতার সব কেমন গুলিয়ে যাচ্ছে। সে তো সীমা বেগমকে মেরেছে, তাহলে তার নাম কেন বলল না? আপনি আমায় ভালোবাসেন অথচ আমার জন্মদিন আজ, সেটাই মনে নেই? আপনি খুব খারাপ হয়ে গেছেন উকিল সাহেব। নিকুঞ্জ কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল দ্রুততার সহিত। এমন সময় প্রিয় রমণীর অভিমানী কণ্ঠস্বরে পিছু ফিরে তাকালো সে। পেছনে ফিরতেই অভিমানী রমণীর মুখ দর্শন হলো তার। কেমন করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে। নবনীতা কিছু বোঝার আগে নিকুঞ্জ এক টানে নবনীতাকে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। নবনীতা তাল না সামলাতে পেরে চমকে নিকুঞ্জকে আঁকড়ে ধরল। নিকুঞ্জ নবনীতা চুলের ভাঁজে নাক ডপিয়ে নেশাত্মক আওয়াজে বলল, আজ আমার শ্যামাঙ্গিনীর জন্মদিন, আর আমার মনে থাকবে না তা কি হয়? আমি নিজেকে ভুলে যাব, কিন্তু তোমার জন্মদিন ভুলবো না। নবনীতা নিজেকে শান্ত করে অকপটে রাগ দেখিয়ে বলল, আমায় ছাড়ুন তো, আপনি কি আমার সাথে রসিকতা করছেন? নিকুঞ্জ আরেকটু নবনীতাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, কে বলেছে রসিকতা করছি? যা সত্যি তাই বললাম। ওয়েট, তোমার জন্য উপহার আছে। কি উপহার? নবনীতা রাগ ভুলে উচ্ছ্বসিত কণ্ঠে বলল। নিকুঞ্জ নবনীতাকে ছেড়ে আলমারি খুলল। তারপর একটা কাগজ বের করে নবনীতার হাতে দিল। নবনীতা নেড়ে চেড়ে দেখে বলল, এটা কি? খুলে দেখো। নবনীতা আগ্রহের সাথে হাসি মুখে কাগজটি খুলে দেখতেই মুখ থমথমে হয়ে গেল। তার রাগ হচ্ছে খুব। মানুষটা এমন কেন? ভেবেছিল কি আর দিল কি? নবনীতা রেগে মেগে বলল, এই আপনার উপহার? পরীক্ষার প্রবেশপত্র? কিছুদিন পরেই পরীক্ষা, ভালো করে পড়ো। নিকুঞ্জ খাপছাড়া ভাব নিয়ে বলল, আপনি আসলেই খারাপ। বলে চলে যেতে নিলেই নিকুঞ্জ ডেকে উঠল, এই রাগ করে কোথায় যাচ্ছ? তোমার উপহার তো নিয়ে যাও। আমি আপনার কোনো উপকার নিতে চাই না, আপনি রাখুন আপনার কাছে। তোমার জন্য উপহার নিয়ে আসলাম, অথচ কি এনেছি দেখবে না? নবনীতা মুখ ফুলিয়ে বলল, কি উপহার? নিকুঞ্জ পা বাড়িয়ে ব্যালকনিতে গেল। নবনীতা বুঝতে পারছে না তার উকিল সাহেব কি উপহার দিবে। নিকুঞ্জকে গোলাপের তোড়া আর বেলি ফুলের গাছরা আনতে দেখেই চোখ আটকে গেল তাতে। লাল টকটকে গোলাপ অসম্ভব সুন্দর লাগছে তার। তার চোখে মুখে উপচে পড়ছে খুশি। নিকুঞ্জ ফুল হাতে নবনীতার সামনে এসে দাঁড়ালো। আমার বক্ষের অন্তরস্থলে তুমি নামক শ্যামাঙ্গিনীর বসবাস। তুমি নামক সুখ যেন আমায় প্রতিনিয়ত তোমার মায়ায় জড়িয়ে দেয়। তুমি নামক মায়াতে আটকে গেছি এ জন্মে। সারা জীবন তোমার মায়াতে আবদ্ধ হয়ে থাকতে চাই। আমার হাতটা ধরে এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিও। শুভ জন্মদিন প্রিয়তমা, অর্থাঙ্গিনী। ভালোবাসি নব, ভীষণ ভালোবাসি তোমায়। নিকুঞ্জ প্রণয়াসিক্ত স্বরে নবনীতাকে গোলাপ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালো। নবনীতা অশ্রুসিক্ত নয়নে নিকুঞ্জকে দেখছে। তার নিজেকে পৃথিবীতে সবচেয়ে সুখী রমণী মনে হচ্ছে। কতটা ভাগ্য ভালো থাকলে এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পায়। নিকুঞ্জের হাতে থাকা বেলি ফুলের গাজরাটা নবনীতার কৃষ্ণবর্ণীয় চুলে সযত্নে লাগিয়ে দিল। নবনীতার কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে। এতটা ভালোবাসার সুখ তার মতো অভাগীর কপালে লেখা ছিল। এবার আমার শ্যাম প্রেয়সীকে অসম্ভব সুন্দর লাগছে। যত দেখছি ততই যেন তোমাতে আসক্ত হচ্ছে। এর থেকে নিস্তার পাওয়ার উপায় তোমার জানা আছে নব? শান্ত কণ্ঠে বলে উঠল নিকুঞ্জ। নবনীতার এই স্বরে শরীর শীতল হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করলো সে। নিকুঞ্জের দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছে। আমার সামনে এইভাবে লজ্জা পাবে না। তোমার ওই লজ্জা মিশ্রিত মুখশ্রীতেই বারবার আটকে যাই। এবার যদি আটকে যাই তাহলে? আপনি অসভ্য হয়ে যাচ্ছেন উকিল সাহেব। নবনীতা আর কিছু বলতে না দিয়ে লজ্জা মিশ্রিত স্বরে বলল, তুমি আর কোথায় অসভ্য হতে দিচ্ছ? আমার মতো সভ্য পুরুষকেই যদি এভাবে মিথ্যা অপবাদ দাও, তাহলে অসভ্যতামো করলে যে কি হবে তাই ভাবছি।
নিকুঞ্জ হেয়ালি করে বলল। নবনীতার এমন নির্লজ্জের মতো কথা শুনে কান গরম হয়ে গেল। বুকের মাঝে যেন অস্থিরতা বিরাজ করছে তার। বুকের মাঝে হৃৎপিণ্ড যেন অসম্ভব হারে লাপাচ্ছে। নিকুঞ্জ নবনীতার এরূপ অবস্থা দেখে আর লজ্জা দিতে চাইল না। আমি কোর্টে যাচ্ছি, সাবধানে থেকো। নিকুঞ্জ তার কিছু ফাইল হাতে নিয়ে বলল। নবনীতা কথাটা শুনে নিকুঞ্জের দিকে তাকালো, নিজেকে স্বাভাবিক করে বলল, আজ তো কেসের শুনানি হবে, তাই না? নিকুঞ্জ ব্যস্ত ভঙ্গিতে জুতা পরতে পরতে বলল, আপনার চাচা আর বাবা কি একবারে ছাড়া পেয়ে যাবে? সঠিক বলতে পারছি না, দেখা যাক কি হয়। আমার আপনার জন্য খারাপ লাগে জানেন। কেন বলো তো? আপনি ছেলে হয়ে তাদের বিরুদ্ধে কেস লড়ছেন, সত্যের পথে আছেন, নিজের চোখের সামনে বাবা আর চাচাকে জেলে রাত কাটাতে দেখছেন। আপনার তো নিশ্চয় অনেক কষ্ট লাগছে। কষ্ট তো লাগেই, একজন ছেলে হয়ে নিজের বাবা চাচার বিরুদ্ধে কেস লড়ছি। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি ছেলে হিসেবে ব্যর্থ, তাদের কাছে একজন খারাপ সন্তান। নিকুঞ্জ জুতা পরা শেষ করে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল। নবনীতা ফুলের তোড়াটা বিছানায় রেখে নির্দ্বিধায় নিকুঞ্জের বুকে মাথা রাখলো, দুহাতে জড়িয়ে নিল, তারপর বলল, আপনি খুব ভালো উকিল সাহেব, আপনি খারাপ হতেই পারেন না। আমি জানি তারা অপরাধী, তবুও মন মানছে না। চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে কেমন, তবু নিরুপায়। আমি জানি তাদের ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন। আমার কষ্ট কাউকে বোঝাতে চাই না, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। অপরাধীদের শাস্তি হওয়া উচিত, যতই আপন মানুষ হোক না কেন। তাহলে আমিও তো অপরাধী, তাও কেন আমায় সকলের অগোচরে বাঁচালেন? এর উত্তরটা না হয় তোমার অজানাই থাক। নবনীতার কিছু বলার সাহস পেল না। নিকুঞ্জ নবনীতার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে কেটে গেল অনেকটা সময়। আজ কি এভাবেই আমায় তোমার কাছে আটকে রাখতে চাইছো? নিকুঞ্জ দুষ্টমির স্বরে বলল। নবনীতা বুক থেকে ছিটকে দূরে দাঁড়ালো, চোখ বাঁকিয়ে তাকালো নিকুঞ্জের দিকে। নিকুঞ্জ মিটিমিটি হাসছে নবনীতাকে দেখে। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি কোর্টে যান। যেতে ইচ্ছে হচ্ছে না তো, তোমার কাছে রেখে দাও। আপনার হাবভাব ভালো লাগছে না, আপনি না গেলে বসে থাকুন, আমি নিচে গেলাম। বলেই নবনীতা দ্রুততার কক্ষ থেকে দৌড়ে চলে গেল। নিকুঞ্জ তা দেখে হাসলো, আসলেই পাগলি তার প্রেয়সী। নবনীতা মায়ের কক্ষে সকালের বিষয়গুলো নিয়ে ভাবছে আর মুসকে মুসকে হাসছে। তার এখনো কেমন লজ্জা লজ্জা লাগছে। মায়ার নিশাতে একে অপরের দিকে চাওয়াচাই করছে। নবনীতার এমন করার কারণ তাদের কাছে স্পষ্ট নয়, দুজনের মনেই কৌতূহল জাগছে। মায়া কৌতূহলী হয়ে নবনীতাকে জিজ্ঞেস করলো, আজ কি হয়েছে বলো তো, এমন লাজেরাঙা বধুর মতো লজ্জা পাচ্ছ? চুলেও দেখছি বেলি ফুল। নিশিতিও তাল মিলিয়ে বলল, আপা কি হয়েছে রে, আজ এত খুশির কারণ কি? নবনীতা দুজনের কথা শুনে মুস্কি হাসলো, তারপর বলল, আজ আমি ভীষণ খুশি, উকিল সাহেব আমায় জন্মদিনের উপহার দিয়েছে। ও হো হো, এই ব্যাপার। তো কি উপহার দিল ভাই? মায়া হেসে বলল। নবনীতা উত্তর দিল, গোলাপ ফুলের তোড়া আর বেলি ফুলের গাছরা। জানো, গোলাপ ফুলগুলো অসম্ভব সুন্দর, টকটকে লাল, ফুলের গন্ধে মনটা ভালো হয়ে গেছে আমার। শুধু ফুলের কারণে কেউ লজ্জা পায়? মায়া শয়তানি করে বলল, তুমিও পেকে গেছো, বিয়ে দিতে হবে তোমায়। নবনীতা জোরে হেসে বলল, দিয়ে দাও তো। মায়া মজা করে বলল, এবার অরূপ সাহেব আসুক, তারপর তোমার ভাইকে বলে ব্যবস্থা করছি। মায়া কথাটা শুনে লজ্জা পেল, তা আড়াল করেই বলল, আমার বউই গেছে ওই পুলিশকে বিয়ে করতে। তোমার বিয়ে করতে হবে না, পুলিশ সাহেবই তোমায় বিয়ে করে নিয়ে যাবে। বলেই হেসে উঠল নবনীতা। তুমিও না? তিনজনে আড্ডা দিতে মশগুল হয়ে গেল। এর মাঝে প্রবেশ করলো জিনাত। তিনজনকে হাসতে দেখে তার একটু রাগ হলো। আজ বড় মামা আর ছোট মামার কেসের শেষ শুনানি, অথচ এদের দেখে কিভাবে হেসে যাচ্ছে। জিনাত নাক মুখ কুচকে বলল। নবনীতা মায়ার নিশুতি কথা বলা থামিয়ে পেছনের দিকে তাকালো। আমরা কি করব, তোমায় জিজ্ঞেস করে করতে হবে নাকি? হ্যাঁ, মায়া বিরক্ত হয়ে বলল, এদিক বাপে জেলে আর মেয়ে বড় বড় কথা বলছে। জিনাত মুখ বাঁকিয়ে বলল, উনি আমার বাবা নন, উনি একজন অপরাধী, আর আমার সামনে এসে ওনার নাম নেবে না। আপা এত তেজ, বাপ খুনি আর মেয়ের এত অহংকার। মায়ের যেন দম বন্ধ হয়ে আসছে, নোনা পানির বিন্দু গাল বেয়ে পড়ছে তার।
তার তো কষ্ট হয় নিজের বাবার জন্য, তবুও প্রকাশ করে না, ভুলে থাকার চেষ্টা করে সবসময়। তেজ তো একটু থাকবেই। আমার বাপ নিয়ে কথা বলার তুমি কে? তুমি এখান থেকে চলে যাও। জিনাত রেগে কিছু বলতে যাবে এমন সময় অরুণা আর রাবেয়া বেগম আসলেন। রাবেয়া বেগম বললেন, তোমার মেয়েকে বেশি কথা বলতে নিষেধ করো দাদি। মায়ের রেগে বলল, এই জিনাত মায়েরে কি কইছস? জিনাত কিছুই বলেনি, এমন ভাব নিয়ে বলল, তেমন কিছু বলিনি নানি, জোরে জোরে হাসছিল তাই বলেছিলাম আস্তে হাসতে, তাই রেগে গেছে। মিথ্যে বলছে দাদি। এই তোরা থাম, কি লাগাইছস? জিনাত, তুই মায়ারে ওর বাপ লইয়া কথা কেন কইলি? তোর মামা হয়তো আমার পোলারা 5-6 মাস ধইরা জেলে পচাইতাছে, তুই কেমনে বুঝবি এই জ্বালা? মায়া তো ওর বাপের বহুত ভালোবাসে, ওরে কেন এসব কইয়া মন খারাপ করতাছস? মাইডার লগে না লাগলে হয় না? রাবেয়া বেগম বললেন, মানুষের পেছনেই তো পড়ে থাকতে ভালোবাসে। দাদি, বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, না হলে দেখবে এ বাড়িতে কারো সতীন হয়ে ঢুকবে। মায়া টিটকারি করে বলল। জিনাত অপমান সহ্য না করতে পেরে রেগে গজগজ করতে করতে চলে গেল। আজ যে কি হইব আমার পোলারে, মা হইয়ার কত পুরমুরে ভাবছিলাম তোর দাদা মরছে আর কেউ আর এই ব্যবসা করব না, অথচ তোগুলো বছর ধইরা গোপনে ব্যবসা কইরা গেল, পাপ কইরা গেল। আমি মা হইয়া আটকাইতে পারলাম না, মা হইয়া ব্যর্থ আমি। রাবেয়া বেগম ছেলেদের জন্য আহাজারি করতে করতে বললেন, মা আপনি শান্ত হন। অরুণা বলল। মায়া নীরবে কাঁদছে। নবনীতার নিশুতি চুপ করে বসে আছে। অন্ধকারাচ্ছন্ন জেলের রুম, আলো বাতাসের তেমন ব্যবস্থা নেই, পরিবেশটাও কেমন যেন বিদঘুটে, অপরিষ্কার অপরিচ্ছন্ন জেলের ভেতরের পরিবেশ। এখানে আসলেই নানা ধরনের আসামির দেখা মেলে। সবার পরনে নোংরা সাদা কাপড় আর প্রতিদিনের খাবার শুকনো রুটি আর চিনি। মুক্ত আকাশের নিচে কতদিন মুক্ত হয়ে ঘোরা হয় না তাদের। একই জেলের কক্ষে আজম রেহমানি আর আহাদ রেহমানি দীর্ঘ 5 মাস ধরে বন্দী আছেন। এর মাঝেই তাদের কেস চলেছে। নিয়মিত কোর্টে হাজিরা স্বীকারোক্তি দিচ্ছেন। আজই কেসের শেষ শুনানি শোনানো হয়েছে। আজম রেহমানি আর আহাদ রেহমানি জেলের ভেতরে এক কোণে বসে আছেন। তাদের কেমন অনুভূতিহীন দেখাচ্ছে। জেলের দরজা খোলার আওয়াজে আজম রেহমানি আর আহাদ রেহমানি তাকালেন। দেখলো নিকুঞ্জ এসেছে। তার পাশে একজন পুলিশ অফিসার। নিকুঞ্জ ঢুকেই সামনে বসে থাকা বাবা চাচাকে দেখে বলল, কেমন আছেন আপনারা? নিকুঞ্জের কথায় আজম রেহমানি মলিন হেসে বলল, দেখতেই তো পাচ্ছ কেমন আছি। আপনি কেমন আছেন চাচা? তোমার সাথে কথা বলতে চাইছি না আমি। নিজের রক্ত যদি এইভাবে বেইমানি করে তার তেমন খারাপ অবস্থাই হবে, তাই না? আহাদ রেহমানি থমথমে মুখে বলল, আমি আপনাদের সাথে বেইমানি করিনি। আপনারা আপনাদের কৃত কর্মের সাজা পাচ্ছেন। আমি তো শুধু সত্যকে তুলে ধরেছি। তোমার বউ যে তোমার মাকে খুন করলো, তখন তোমার সত্য কোথায় ছিল? আপনারা নিজের বোনকে মারতে পারেন, তখন মানুষত্ব কোথায় ছিল আপনার? আহাদ রেহমানির মুখে আর কথা নেই। তিনি চুপ হয়ে গেলেন। আপনাদের সাথে পরিবারের সকলে খুব শীঘ্রই দেখা করতে আসবে। আজ আসলাম, আবার দেখা করতে আসব। আজম রেহমানি নিজের কষ্টকে আড়াল করে জানতে চাইলেন, আমাদের যে ফাঁসি দেওয়া হবে তা শুনে তোমার খারাপ লাগছে না? নিকুঞ্জ ধীর পায়ে এগিয়ে বাবার কাছে মেঝেতে বসল। বাবার দুহাত নিজের হাতের মাঝে নিয়ে মলিন হেসে বলল, আপনি আমার জন্মদাতা পিতা। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। বাবা হিসেবে ছোটবেলা থেকে আপনি আমার সকল দায়িত্ব পালন করেছেন। একজন সৎ মানুষ তৈরি করতে লেখাপড়া করিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়ব বলে উকিল বানিয়েছেন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, আপনি একজন আদর্শ পিতা হলেও মানুষ হিসেবে আপনার কর্মশূন্য। এখন তো আর আফসোস করে লাভ নেই। সবকিছু সেই পাপের রাজ্যে চাপা পড়ে গেছে। আপনাকে আমি বাবা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু অপরাধী হিসেবে নয়। নিকুঞ্জের চোখ জ্বলছে, ভেতরে যেন হাহাকার। আজম রেহমানি ছেলের কথায় নিজের ব্যর্থতা বুঝতে পেরেছেন। আফসোস হচ্ছে নিজের প্রতি। 2 বছর পর জমিদার বাড়িতে আজ উৎসবের আমেজ। চারিদিকে বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে যেন। পুরো জমিদার বাড়ি বাহারি রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। জমিদার বাড়িতে আত্মীয় স্বজনেরা 3 দিন আগে এসেছে। এদিকে সবাই বিয়েতে আনন্দ করলেও আনন্দ নেই নবনীতার মনে। সে মন খারাপ করে বসে আছে নিজ কক্ষে। নিকুঞ্জ কাজের ঝামেলা সেরে কক্ষে আসতেই দেখলো তার অর্ধাঙ্গিনী খাটে মন খারাপ করে বসে আছে। মন খারাপের কারণটা তার অজানা নাই। সে এগিয়ে গেল নবনীতার দিকে।
নিকুঞ্জ খাটে বসে আদুরে ভঙ্গিতে নবনীতার গাল টেনে বলল, কি হয়েছে আমার গোলু গোলু শ্যামাঙ্গিনী? মন খারাপ করে আছো কেন? নবনীতা নিকুঞ্জের বলা কথা শুনে মুখ আরো গোমড়া করে বলল, আপনি নিচে যান, কত সুন্দরী সুন্দরী রমণী এসছে বিয়েতে, আপনি তাদের দেখুন, আমার কাছে কেন এসছেন? নিকুঞ্জ বুঝলো কারণটা। সে রাগানোর জন্য মৃদু হেসে বলল, এতক্ষণ তো তাদের সাথেই ছিলাম, জানো ওরা তো আমায় আসতেই দিচ্ছিল না। নবনীতা কথাটা শুনেই রাগী চোখে তাকালো নিকুঞ্জের দিকে। গাল থেকে হাত সরিয়ে দিল। তখনই রেগে চলে যাবে এমন সময় নিকুঞ্জ হাত চেপে ধরল। নিকুঞ্জ হতাশার স্বরে বলল, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি ওই মেয়েদের সাথে থাকবো? তোমায় রাগানোর জন্য বলেছিলাম, আর তুমি সত্যি ভেবে নিয়েছো। নবনীতা অভিযোগের স্বরে বলল, আপনি অনেক পচা হয়ে গেছেন উকিল সাহেব। আমি একা একা এই কক্ষে সকাল থেকে বসে আছি, আর আপনি এখন আসলেন? আমাকে তো নিচেও যেতে দিচ্ছেন না। নিকুঞ্জ অপরাধী ভাব নিয়ে বলল, ভুল হয়ে গেছে, জানোই তো বিয়ে বাড়িতে কত কাজ। খাবার খেয়েছো? নবনীতার মুখ কালো হয়ে গেল। সে ঢোক গিলল। কি উত্তর দিবে? নিকুঞ্জ নবনীতার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। নবনীতা কাচুমাচু ভঙ্গিতে বলল, না, আপনি আসছিলেন না তাই খাইনি, আর খেতেও ইচ্ছে করছিল না। নিকুঞ্জ কঠিন দৃষ্টিতে তাকালো নবনীতার দিকে। এই চাহনিতেই নবনীতার প্রাণ যায় যায় অবস্থা। সে একটু সরে গিয়ে বসলো আর ভীত নয়নে গম্ভীর মানুষটির দিকে তাকালো। নিকুঞ্জ গম্ভীর মুখে বলল, নিয়ম মাফিক খাবার না খেলে তুমি অসুস্থ হয়ে যাবে, নিজের একটু খেয়াল রাখো। সব সময় তো আমি যত্ন নিতে পারবো না। তুমি মনে রেখো, এখন তুমি একা নও, তোমার সাথে আরো একটা জীবন জড়িয়ে আছে। ছোট্ট সত্তার কথা তো ভাববে। নবনীতা মন খারাপ করে বলল, আর হবে না এমন, এরপর থেকে মনে রাখবো। মনে থাকে জানো। খাবার কোথায় রেখেছো? আমি আনছি, আপনি বসুন। আমায় বলো, আমি আনছি। আপনার টেবিলে রেখেছি। নিকুঞ্জ নবনীতার কথা শুনে টেবিল থেকে খাবারের থালা নিয়ে আসলো। থালাটা খাটে রেখে হাত ভালো করে ধুয়ে খাটে বসে থালাটা হাতে নিয়ে ভাত মাখিয়ে নবনীতাকে খাইয়ে দিতে লাগলো। নবনীতা মাছ দেখে নাকমুচ কুচকে বলল, মাছ দিয়েছেন কেন? জানেন না মাছ খেতে পারি না, গন্ধ লাগে। সব খাবার খেতে হয়, হাঁ করো। বলেই নিকুঞ্জ আবার খাইয়ে দিল। নবনীতা ভাত খেতে খেতে বলল, আপনিও খান, সকাল থেকে তো না খেয়ে আছেন। আপনি দুর্বল হয়ে গেলে আমায় আর আপনাদের সন্তানকে কে যত্ন নেবে, আদর করবে? নবনীতার কথাটা শুনতে নিকুঞ্জ হেসে উঠল। হাসছেন কেন? আপনিও খাবার খান। তুমিও ঢং শিখে গেছো নবনী, তোমার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে। ঢং হলো মেয়েদের জন্মগত অধিকার, তাই ঢং তো করবই। আমার মেয়ে হলে তাকেও ঢং শেখাবো। আমাদের ঢং শুধু দেখবেন, আমরা আপনাকে পাত্তা দিব না। তাই নাকি? এবার নিজে খাওয়া শুরু করুন তো উকিল সাহেব। নিকুঞ্জর কথা না বাড়িয়ে নবনীতার কথা মতো নিজেও খেতে লাগলো। তোমার মনে আছে নব, যেদিন তুমি আমাদের অনাগত সন্তানের কথা বলেছিলে, সেদিন আমি খুশিতে কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোমার দিকে স্তব্ধ নয়নে তাকিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম আমার কি করা উচিত। তুমি আমার কোনো প্রতিক্রিয়া না দেখে বড্ড ভয় পেয়েছিলে। সেই ভয় ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলেছিলে। কন্দনরত মুখে বলেছিলে, আমাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে, আপনি কি খুশি হননি উকিল সাহেব? তোমার কান্না মিশ্রিত কণ্ঠে আমার ঘোর ভেঙেছিল। সেদিন অনেক বেশি খুশি হয়েছিলাম। সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সকল সুখ আমার নামে লিখে দিয়েছিলেন, এমন অনুভব হচ্ছিল। তোমায় বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল সকল খুশি আমি পেয়ে গেছি। সুখ বুঝি একেই বলে। আমার ভীষণ সুখ অনুভব হচ্ছিল জানো। আমিও বাবা হব, ছোট থেকে আদর যত্নে ভরিয়ে দেব আমার সন্তানকে। আরও কত কি মনে হচ্ছিল, তোমায় বলে শেষ করতে পারবো না। আমি অনেক খুশি তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে। আমাদের সন্তান আসবে, আমরা তিনজন মিলে মিশে অনেক ভালো থাকবো। নিকুঞ্জ তার অনুভূতি নবনীতাকে মনে করিয়ে দিল। আপনি আমার ভয় পাইয়ে দিয়েছিলেন। খুশির খবরে কেউ এভাবে চুপ হয়ে যায়? আমি কত ভয় পেয়েছিলাম জানেন? আমি ভেবেছিলাম আপনি শুনে খুশি হননি। পরে আমায় জড়িয়ে ধরেছিলেন হঠাৎ। সেদিন প্রথম দেখেছিলাম আপনার চোখের অশ্রু, বুঝেছিলাম সুখের কান্না বুঝি এমন হয়। নবনীতা পুরনো ভাবনায় বিভোর হয়ে বলল, আমি তোমাকে আর আমার অনাগত সন্তানকে ভীষণ ভালোবাসি। তোমরাই আমার সুখের ঠিকানা। তোমাদের হাত ধরে বাঁচতে চাই সারাটা জীবন। নববধূ সাজে বসে আছে সপ্তদশী কন্যা রাত।
নতুন পরিবেশ, নতুন বাড়ি, নতুন কক্ষ, নতুন মানুষজন, সব মিলিয়ে অদ্ভুত অনুভূত হচ্ছে তার। কক্ষে গুটি কয়েক মানুষ উপস্থিত। রাতের ভীষণ ভয় লাগছে, হাঁসফাঁস করছে সে। নিজের বাড়ির জন্য কান্না পাচ্ছে তার। বাবা মা ভাই দাদির কথা মনে পড়ছে খুব করে। ভাবি দেখতে ভীষণ মিষ্টি, বড় ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহারে প্রবেশ করতেই তাকালো রাত। দেখতে পেল নবনীতাকে। নবনীতার পেট অনেকটা উঁচু দেখে তার ভুরু কুঁচকে গেল। কিছুটা চিন্তা করতেই বুঝতে পারল মেয়েটি গর্ভবতী। নবনীতা এসে খাটে বসলো। এতটুকু আসতেই সে হাঁপিয়ে গেছে। রাতকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, কিছু বলবেন? রাত নড়ে চড়ে বসলো, আমতা আমতা করে বলল, তেমন কিছু না। আমায় আপনি কেন বলছো? তুমি করে বলো, ভালো লাগে। আচ্ছা, তোমার বাবু কবে হবে? নবনীতা বুঝলো মেয়েটি ভীষণ ছটফটে আর মিশুক। সে রাতের কথা শুনে হেসে বলল, এখনো 2 মাস দেরি আছে, তারপর বাবু আসবে। জানো, আমার বাচ্চা অনেক ভালো লাগে। রাত উচ্ছ্বসিত হয়ে বলল, তাহলে তো আমার বাবুকে তোমার কাছে রেখে যাব, সারাদিন তোমার কাছে রেখো। ঠিক আছে, কিন্তু তুমি আমার কেউ হও বলো তো? রাত ভাবুক হয়ে বলল, আমি তোমার যা হই, মানে নাইফ ভাইয়ের ছোট ভাইয়ের বউ। এখানে কিসের গল্প হচ্ছে? মায়া কথাটা বলতে বলতে কক্ষে প্রবেশ করলো। সাথে নিশুতিও আছে। রাত মায়া আর নিশুতির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এরা কারা। নবনীতা রাতকে তাকিয়ে থাকতে দেখে বলল, নীল শাড়ি পরা এটা তোমার ননদিনী, আর লাল শাড়ি পরা ওটা তোমার অনেক ছোট যা হয়। রাতের কেমন তালগোল পাকিয়ে আসছে। সে মুখ গোমড়া করে বলল, তোমাদের এত তাড়াতাড়ি বিয়ে কি করে হলো আমার বরের ছোট ভাইদের সাথে? আমার বর কি বিয়েতে ভয় পায়? এই সবার শেষে বুড়ো বয়সে আমার মতো বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। আগে আমায় বিয়ে করলে 2 বাচ্চার মা হয়ে যেতাম। আমি এই বিয়ে মানি না। রাতের কথা শুনে নবনীতা, মায়া, নিশুতি হেসে দিল। রাত অবাক হয়ে তাকালো। সে তো ঠিক কথা বলেছে, এত হাসার কি আছে? হাসছো কেন? তোমার কথা শুনে। তো ননদিনী, তোমার বিয়ে হয়েছে? রাত মায়াকে জিজ্ঞেস করলো। মায়া মুস্কি হেসে বলল, হয়েছে তো, এক বজ্জাত পুলিশের সাথে। রাত মায়ের কথা শুনে হেসে উঠল। আমি কিন্তু তোমার এই বজ্জাত অরূপ সাহেবকে বলে দিব। নিশুতি মজা করে বলল, বলো, আমি কি ভয় পাই নাকি? মায়া ভাব নিয়ে বলল, অরুণা রাবেয়া বেগমকে নতুন বউকে দেখাতে নিয়ে আসছে। রাবেয়া বেগম আগের মতো চলাফেরা করতে পারেন না। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। অরুণা রাবেয়া বেগমকে একটি চেয়ারে বসিয়ে দিল। রাবেয়া বেগম রাতের দিকে তাকিয়ে বলল, বাহ, আমার নাতি পরীর মতো মাইয়া আনছে, কি সুন্দর দেখতে। আমি পরী নই, মানুষ। আমি পরীর পাখা থাকে, ওরা উড়তে পারে, আমি পারি না। পরী হলে এখানে বসে থাকতাম না, উড়ে যেতাম। রাত অবুজের মতো বলল। এই কথা শুনে সবাই আবারও হেসে উঠল। নায়েব দাঁড়িয়ে আছে অন্ধকারাচ্ছন্ন কবরস্থানের সামনে। গুটি কয়েক মশাল জ্বলছে চারিদিকে। ভেতরের দিকটা তেমন স্পষ্ট নয়। তার দৃষ্টি সামনের দিকে থাকা কয়েকটা কবরের দিকে। প্রাণহীন চোখে তাকিয়ে আছে সে। 2 বছর পার হয়ে গেছে আজম রেহমানি, আহাদ রেহমানি আর সীমা বেগমের মৃত্যুর। তবুও যেন মনের হাহাকার কমছেই না। মা বাবার অভাব কখনো পূরণ হয় না। নতুন জীবনের সূচনা হয়েছে, অথচ বাবা মার দোয়া থেকে বঞ্চিত সে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকালো নায়েব। দেখতে পেল নিকুঞ্জ এসেছে। তার পাশেই দাঁড়িয়ে আছে নাজিমার অরব। তোরা এখানে? নায়েব বলল, তোমায় খুঁজতে খুঁজতে এসেছি। নিকুঞ্জ বলল, কেন? আমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাব? নায়েব ভুরু কুচকে বলল, তা না ভাই, বাড়িতে দাদি তোমায় না দেখতে পেয়ে বাড়ি মাথায় করছে। নাজিম বলল, দাদিও পারে, চল যাই। চলো। তোরা যা, আমি একটু পর আসছি। নিকুঞ্জ সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমরা গেলাম। নায়েব বলে অরূপ আর নাজিমের সাথে বাড়ির দিকে গেল। নিকুঞ্জ তাকালো তার অতি পরিচিত 3টি কবরের দিকে। তার বুক চিড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজ 2টা বছর ধরে এখানে রাতে নিয়মিত যাতায়াত তার। সময় পেলে একবার চোখের দেখা দেখতে আসে। সে পারেনি মা বাবা চাচাকে ঘৃণা করতে। তারা ছিল শ্রদ্ধার পাত্র। কিন্তু ওই যে মানুষের কর্মফল মানুষকেই পেতে হয়, তারাও পেয়েছে। আমাদের সকলের কথা তো একবারও ভাবুনি তোমরা। ভেবেছো নিজেরা কিভাবে ভালো থাকবে,
এত কিছুর পরেও তোমাদের ঘৃণার স্থানে বসাতে পারিনি। কিভাবেই বসাতাম বলুন? আপনারও তো শ্রদ্ধার পাত্র, ভালোবাসা দিয়েছেন। মা জানো, তোমার বড় ছেলে আজ নতুন জীবনের সূচনা করেছে, বিয়ে করেছে, অথচ তোমাদের দোয়া সে পায়নি। খুব কষ্ট লেগেছে ভাইয়ের। তোমরা ওকে দূর থেকেই দোয়া করো নতুন জীবনের জন্য। নিকুঞ্জ বিষণ্ণ স্বরে কথাগুলো বলল। নবনীতা ব্যালকনিতে বসে একধানে তাকিয়ে আছে রাতের তারায় পরিপূর্ণ আকাশের পানে। আজ আকাশটা বড্ড বেশি সুন্দর লাগছে তার কাছে। চাঁদেরও দেখা মিলেছে আকাশের মাঝে, বাহিরে বইছে শীতল হাওয়া। নবনীতারও হালকা শীত অনুভব হচ্ছে। গায়ে হঠাৎ কেউ সুন্দরভাবে চাদর জড়িয়ে দেয়াতে নবনীতা একটু নড়ে চড়ে বসলো। নবনীতা না দেখেই বুঝলো মানুষটিকে। নবনীতা আকাশের পানে তাকিয়ে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? নিকুঞ্জ নবনীতার পাশে চেয়ার টেনে বসে বলল। নবনীতা বুঝলো নিকুঞ্জ তার থেকে কথা লুকাচ্ছে। সে জানে নিকুঞ্জ রাতে কোথায় যায়। নবনীতা আকাশের পানে তাকিয়ে শুধালো, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? তোমার থেকে কম সুন্দর। নিকুঞ্জের কথায় নবনীতা লাজুক হাসলো। নিকুঞ্জের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো নবনীতা। নিকুঞ্জ এক হাতে আগলে নিল তার নবকে। তোমায় জীবনে চেয়েছি বলেই আজ তুমি আমার পাশে। জীবনের সমাপ্তি ঘটলেও ভালোবাসার সমাপ্তি ঘটবে না। আমার চাওয়া তুমি, আবেগ তুমি, ভালোবাসা তুমি। তুমি আমার সেই নিঃস্বার্থক মায়া, যাকে ছেড়ে এক মুহূর্ত থাকাও আমার কাছে অসহ্য যন্ত্রণার। আমার সকল মুগ্ধতা, আকুলতা তোমায় ঘিরে। ভালোবাসি প্রিয়তমা। নবনীতার কপালে ভালোবাসার পরশিকে বলল নিকুঞ্জ। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি উকিল সাহেব। আপনি আমার জীবনের সেরা প্রাপ্তি। আপনার মতো শখের পুরুষ কজনের ভাগ্যে আছে? আপনাকে নিজের করে পেয়ে আমি আজ পরিপূর্ণ। নবনীতা নিকুঞ্জকে জড়িয়ে ধরে বলল। রাত গভীর হয়েছে আগেই। এখনো ব্যালকনিতে বসে কপত কপতি তারা তাদের ভালোবাসায় মত্ত। সময় চলেছে নিজ গতিতে, তবুও তাদের সেদিকে খেয়াল নেই। তারা তো তাদের প্রণয় বাক্য আদান প্রদানে ব্যস্ত হয়ে উঠেছে।